সে বলে, আমার এখন অনেক কিছু করার বাকি আছে, আমি অনেক কাজ ফেলে রেখেছি, আমি ভালো কিছু করতে চাই। তখন পার্ক বলে, সবাই এরকমই কথা বলে, কিন্তু এখন কিছুই করার নেই, সময় শেষ হয়ে গিয়েছে। এরপর পার্ক সেই লোকটার কথা মনে করতে থাকে, যে সেতু থেকে লাফ দিয়ে কিভাবে আত্মহত্যা করেছিল। তখনই সেখানে তার দুজন র্যাপার চলে আসে। তারা বলে, তুমি কি তাকে খুঁজে পেয়েছো? সে রাগের মাথায় বলে, এখনো তাকে খুঁজে পাচ্ছি না, কোথায় পাবো তাও বুঝতে পারছি না। এইদিকে আমরা সেই মেয়েটি হারামকে দেখতে পাই, যে গাড়িতে করে তার বাড়িতে যাচ্ছে। যাওয়ার পথে সে দেখতে পায় নকল হানের পেছনে সেই কালো ছাই লেগে আছে, মানে হানের পেছনে সেই দুজন সঙ্গী লেগে আছে, আর হারাম তাকে তাদের ছায়া হিসেবে দেখতে পাচ্ছে। হারাম ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার বলে, এখানে গাড়ি থামানো যাবে না, এটা তো মেন রোড, এখানে আমি গাড়ি থামাতে পারবো না। তখন ড্রাইভার সাইড করে গাড়িটি থামিয়ে দেয়, তারপর তাকে চলে যেতে বলে। এইদিকে নকল হানের সাথে তার সঙ্গীদের কথা কাটাকাটি হলে তারা একে অপরকে ফেলে দেয় এবং হান রাস্তায় গিয়ে পড়ে। তখনই তার হাত থেকে ক্রিস্টাল বলটা পড়ে যায় এবং সে সেটা হাতে নিয়ে দেখতে পায় যে হারামের ছবি। ওই সময় হারামও দূরে আসতে থাকে তার দিকে। হঠাৎ একটা গাড়ি আসা মাত্রই র্যাপার হান তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে বুঝতে পারে যে তার পরবর্তী টার্গেট হলো হারাম, যার আত্মা খুব শীঘ্রই নিয়ে নিতে হবে। সে পরক্ষণেই বুঝতে পারে যে এইটা করা কি আমার ঠিক হবে। হারাম তখন অজ্ঞান হয়েছিল, আর নম্বর 44 তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর নিজের ক্রিস্টাল বলটি তার বালিশের ভেতর লুকিয়ে রাখে। তারপর হারামকে কোলে করে নিয়ে বেডরুমে শুইয়ে দেয়। সে এদিক সেদিক তাকিয়ে দেখে ঘরের ভেতর অনেক ছবি। সে মনে করে এটা হয়তো তার বয়ফ্রেন্ড, আর সে সেখানে একটা ফাঁসির দড়িও দেখতে পায়। সে মনে মনে ভাবে হয়তো তার জীবন ভালো মতো যাচ্ছে না এবং সে ভীষণ ডিপ্রেশনে আছে। তারপর তখন তারা সেখান থেকে চলে যায়। হারামের জ্ঞান ফিরে আসলে সে বাড়ির বাইরে যায়। সে লুকিয়ে লুকিয়ে হানকে দেখতে থাকে। হান দরজায় টেপ লাগাচ্ছিল। কেন সে টেপ লাগাচ্ছে এটা সে বুঝতে পারে না। তারপর সে দেখে হানের পেছনে সেই ছায়াগুলো নেই। এবার সে অনেকটা চিন্তামুক্ত হয়েছে। তখন সে হানকে ফোন দিলে হান ফোন কেটে দেয়। সে মনে মনে ভাবে যে হয়তো হান তার জন্য বিপদে পড়েছে, এখন সে হয়তো বিরক্ত। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর হান যখন সোফায় বসেছিল তখন দুজন গেম র্যাপার এসে বলে, তুমি দরজা বন্ধ করেছো কেন? যাতে আমরা ভেতরে প্রবেশ করতে না পারি, তাই না? তারপর তারা তাকে জানায় সে যে এখন আন্ডারওয়ার্ল্ডের লিস্টে আছে, কারণ সে নিয়ম ভেঙে মানুষের শরীর দখল করেছে। এখন ডেট স্কট সহ আরও গেম র্যাপার তাকে খুঁজে বেড়াচ্ছে। তারা তাকে সতর্ক করে বলে যে এখন তুমি মানুষের জগতে আসো, তাই অন্তত মানুষের মতো আচরণ করো, কারণ যদি তোমার কেউ আসল পরিচয় জেনে যায় তাহলে শাস্তি আরো ভয়াবহ হবে। তখন নম্বর 44 বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা এখন চলে যাও, আমি দেখে নেব সেটা। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই লোকটিকে, যার কাছ থেকে ব্যাংকের কর্মকর্তারা টাকা নিতে এসেছিল, কারণ সে লোন নিয়েছিল। তাই তারা তার কাছ থেকে টাকা ফেরত না পেয়ে রেস্টুরেন্টে সমস্ত জিনিস বাইর করতে থাকে। তখন সে তাকে বাধা দিতে চাইলেও সে তাদেরকে আটকাতে পারে না। আর তখনই সেখান থেকে একটা ফ্রিজ খুলে যায়, আর সেখানে দেখা যায় জিনসুর লাশ। সেই লাশটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, আর তারা কাছে গিয়ে নিশ্চিত হয় যে এটা সত্যি সত্যি জিনসুর লাশ, যার মৃত্যুর ভবিষ্যৎবাণী হারাম আগেই করেছিল। সে বলেছিল যে সে কেমন করে মারা যাবে। যারা আগের পর্বগুলো দেখনি তার আগের পর্বগুলো দেখে আসতে পারো। এইদিকে হান ঘরের ভেতর টিভি দেখতে থাকে। তখনই ঘটনাস্থলে পুলিশ আসে এবং তদন্তের নেতৃত্ব দেন ডিটেকটিভ নাও এবং তার দল। তারা লক্ষ্য করে যে ভিকটিমের মৃত্যু হয়েছে গলা টিপে। আশেপাশে জিজ্ঞাসাবাদে জানা যায় যে জিনসু ও তার স্বামীর মধ্যে প্রায়শই ঝগড়া হতো, যার ফলে তার স্বামী হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। ঠিক তখনই গ্রিম র্যাপার ঘটনাস্থলে হাজির হয়। ডিটেকটিভ নাও রেগে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি যাও, বাড়িতে বিশ্রাম নাও, তোমার কাজ করার কোনো দরকার নেই। তখন সে তাদের কোনো কথা না শুনেই সে ডেড বডি দেখতে থাকে।